আসসালামু আলাইকুম। বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই রাতের ক্লাসে আমরা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি, ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিসিএস পিলি সহ সকল চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কতটা বেশি। ধ্বনির পরিবর্তনটা আসলে কিভাবে এসেছে সেটা আমাদের জানা দরকার। ধ্বনির পরিবর্তন কোনো ভাষা বিজ্ঞানীও করেননি, কোনো ব্যাকরণবিদও করেননি। ধ্বনির পরিবর্তন মূলত হয়েছে আমরা কথা বলতে যে অসাবধানতার কারণে বা তড়িঘড়ি করার কারণে বা সহজকরণের জন্য বা ভৌগোলিক কারণে এই ধ্বনির পরিবর্তন হয়েছে। যেমন আমরা অনেক সময় স্পর্ধাকে খুব আয়েশ করে আমরা বলেছি আস্পর্ধা, স্কুলকে খুব আয়েশ করে আমরা বলেছি স্কুল, কোরিয়াকে আমরা বলে ফেলেছি কইরা, বলিয়াকে বলেছি আমরা বইলা, আহ চারিকে আমরা বলেছি চাইর, পটপটকে বলেছি পটাপট, ফটফটকে বলেছি ফটাফট, কটকটকে বলেছি কটাকট, চটচটকে বলেছি আমরা চটাচট, মুলাকে বলেছি মুলো, তুলাকে আমরা বলে ফেলেছি তুলো, রিক্সাকে ফস করে বলেছি রিস্কা, শরীরকে বলেছি শরীর, লালকে বলে ফেলেছি আমরা নাল। এই যে এইভাবে আমরা ধ্বনির পরিবর্তন করেছি, সাধারণ লোকেরা ধ্বনির পরিবর্তন করেছি। সেই ধ্বনির পরিবর্তনের মাঝে একটা ডিসিপ্লিন আবিষ্কার করেছে ব্যাকরণ। সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন, যেটি ধ্বনিতত্ত্বে ধ্বনিতত্ত্বে স্থান পেয়েছে। ধ্বনিতত্ত্ব নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয় জার্মানিতে, এই জন্য জার্মানিকে বলা হয় ধ্বনিতত্ত্ব গবেষণাগার, ধ্বনিতত্ত্ব গবেষণা সূতিকাগার বলা হয়ে থাকে। এখন আমরা ধ্বনিতত্ত্বের গুরুত্বপূর্ণ যে টপিক ধ্বনির পরিবর্তন, এখানে আমরা সরাসরি চলে যাব। ধ্বনির পরিবর্তনে প্রথমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সবাই একটু খাতার মধ্যে লেখেন আদি স্বরাগম, আদি স্বরাগম, ঠিক আছে? আদি স্বরাগম, আদি স্বরাগম, আদি স্বরাগমটা কি? আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের আগমন, ঠিক আছে? আদি স্বরাগম আপনাদেরকে আমি বোঝাবো। আমি আশা করছি আজকের ক্লাসে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাদের এই ধ্বনির পরিবর্তন এখানে আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জটিল কঠিন মনে হয় এই ধ্বনির পরিবর্তন, কিন্তু আমরা যদি এটা বুঝে পড়তে পারি তাহলে এটা মোটেই জটিল কঠিন নয়, সবচেয়ে সহজ একটি টপিক। কিন্তু দরকার হচ্ছে একটু মনোযোগ সহকারে আপনাদের লাইভে থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তার আগে বলছি আপনারা যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন আমাদের এই লাইভ ক্লাসে, আপনারা সবাই শেয়ার করে দেন। আজকের এই ক্লাসটি সবাই শেয়ার করে দেন, ব্যাপকভাবে শেয়ার করেন প্লিজ, সবাই শেয়ার করে দেন। আর সবার কাছে খাতা কলম আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। ইয়েস বলেন, শুনতে পারলে ইয়েস বলেন। ক্লিয়ার ক্লিয়ার শুনতে পারলে, যদি পারেন ক্লিয়ার শুনতে পারলে আপনারা বলেন ইয়েস, ইয়েস লিখে দেন। শুনতে পাচ্ছেন কিনা প্লিজ, শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন আপনারা সবাই। আর আজকের এই ক্লাসটি সবাই শেয়ার করে দেন। আদি স্বরাগম, আদি স্বরাগম, আদি শব্দের অর্থ কি? আদি শব্দের অর্থ হচ্ছে আগে, আগে বা পূর্বে, আগে বা পূর্বে। আদি স্বরাগম শব্দের অর্থ হচ্ছে, আদি শব্দের অর্থ হচ্ছে আগে বা পূর্বে। আর স্বরাগম শব্দের অর্থ কি? স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন, স্বরের আগমন। স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। সুতরাং আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের, আগে স্বরের আগমন। কিভাবে আগে স্বরের আগমন হলো সেটা আমরা দেখব। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে নিতে পারি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের প্রথমে স্বরের আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে।
এটা কিন্তু আপনার মুখস্থ করা দরকার না, একদম সহজ। এই অর্থ দিয়ে আপনি ডেফিনেশনটা মনে রাখতে পারবেন। কিভাবে মনে রাখতে পারবেন? আদি মানে হচ্ছে আগে, স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, আগে স্বরের আগমন। যদি আগে স্বরের আগমন ঘটে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে যদি আগে স্বরের আগমন ঘটে তখন তাকে কি বলা হয়? আদি স্বরাগম। যেমন স্পর্ধা, এই যে দেখেন স্পর্ধা, স্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা। এখানে দেখেন উচ্চারণের সুবিধার জন্য এখানে একটা আ এসেছে, আদি আগে স্বরের আগমন ঘটেছে। তারপরে স্ত্রী, স্ত্রী থেকে আমরা আয়েশ করি খুব, স্ত্রী। এই যে এখানে একটা স্বরের আগমন ঘটেছে, এটা ই স্বর, আ স্বরের আগমন ঘটেছে। এরপরে স্কুল, দেখেন স্কুলকে খুব আয়েশ করে আমরা বলি স্কুল, স্কুল। এখানে একটা স্বরের আগমন ঘটেছে। বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে স্বরের আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। ক্লিয়ার কিনা? আপনারা আদি স্বরাগম বুঝতে পেরেছেন কিনা? ইয়েস বললে আমি সামনের দিকে আগাবো, প্লিজ। ওকে, আদি স্বরাগম। এবার সবাই লেখেন মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম শব্দের অর্থটা কি আমরা আগে জানবো। মধ্য মানে তো আমরা জানি যে মাঝে, আর স্বরাগম স্বরের আগমন, স্বরের আগমন। মধ্য স্বরাগম মানে হচ্ছে মাঝে স্বরের আগমন। কিন্তু সেই মাঝে যে স্বরের আগমনটা ঘটবে কোথায়? শব্দের মাঝে যে স্বরের আগমন ঘটবে কোথায়? সংযুক্ত ব্যঞ্জনের মাঝে, সংযুক্ত, সংযুক্ত, সংযুক্ত ব্যঞ্জনের, সংযুক্ত ব্যঞ্জনের মাঝে। সংযুক্ত ব্যঞ্জনের মাঝে যদি স্বরের আগমন ঘটে, কিভাবে সেটা? যেমন দেখেন রত্ন, রত্ন, যত্ন, প্রীতি, এই যে তিনটি শব্দ আমি লিখেছি, রত্ন, যত্ন, প্রীতি। আরেকটি শব্দ লিখি গ্রাম। ঠিক আছে? রত্নকে আমরা অনেক সময় বলি কি রতন, যত্নকে ফস করে আমরা বলে ফেলি যতন, প্রীতিকে আমরা বলি প্রীতি, প্রীতি। গ্রামকে আমরা ফস করে বলি গেরাম। ঠিক আছে? গ্রামকে আমরা বলি গেরাম। একটু খাতার মধ্যে সবাই লেখেন, লিখতে পেরেছেন কিন্তু জানান, সবাই খাতার মধ্যে একটু লেখেন প্লিজ। আচ্ছা, একটু বানানটা শুদ্ধ করে লিখি আমরা। ঠিক আছে? রত্নকে আমরা বলি রতন, যত্নকে যতন, প্রীতিকে প্রীতি, গ্রামকে গেরাম। এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটা? সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে ত, ত দন্ত ন। মনে রাখতে হবে এই মাঝে অয়ের আগমন ঘটবে, মাঝে অয়ের আগমন ঘটবে। যেমন রত্নকে যখন আমরা রতন বলছি, এখানে একটা অয়ের আগমন ঘটলো, এই যে
সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরের আগমন ঘটেছে। যত্ন, এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটি? সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে এখানে ত এবং দন্তন্য, এই মাঝখানে একটা অ এসেছে। প্রীতি, এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটি? পয় র ফালা, প আর র, এই যে মাঝখানে প র ই, এখানে ই এসেছে। বুঝে নেন, এই যে প্রীতি, এখানে প্রথমে কি আছে? প আছে, তারপরে কি আছে? তারপরে রস্বই আছে, তারপর কি আছে? র, তারপরে কি আছে? দীর্ঘই, তারপরে কি আছে? ত, তারপরে কি আছে? ই। একটা কথা মনে রাখবেন যে রস্বইকার থাকে আগে কিন্তু উচ্চারণ হয় কিন্তু পরে। তার মানে হচ্ছে প প পিরিতি, প ই র, প ই র, এই যে প আর র এর মাঝে এই যে ই আসছে, দেখেন প্রমাণ করে দিলাম। ঠিক আছে, সংযুক্ত ব্যঞ্জনের মাঝে এই যে ই আসছে। এবার গ্রাম, এখানে কি আছে? গ এবং র, এই মাঝখানে একটা ই আসবে। কি কি এসেছে? এ এসেছে। কিভাবে এলো এটা একটু দেখেন। প্রথমে এখানে হচ্ছে গ, তারপর হচ্ছে এ, তারপরে র, তারপরে আ, তারপরে হচ্ছে ম। এই যে গ আর র এর মাঝে এ এসেছে, গ আর র এর মাঝে, এখানে আমি দেখিয়ে দিই, গ এবং র এর মাঝে, গ র এর মাঝে এ এসেছে। ঠিক আছে, মনে রাখতে হবে যে শব্দের মাঝে স্বরের আগমন ঘটলেই সেটি মধ্য স্বরাগম হবে না। শর্ত হচ্ছে শব্দের মাঝে যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে সেখানে কিন্তু আসতে হবে। এটাই কিন্তু আমরা ভুল শিখে আসছি। ঠিক আছে, আপনারা এটা বুঝেছেন কিনা? বুঝতে পারলে ইয়েস বললে আমি সামনের দিকে আগাতে পারবো। ঠিক আছে, এবার আমরা শিখবো হচ্ছে অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, অন্ত শব্দের অর্থ হলো শেষ। অন্ত শব্দের অর্থ হলো শেষ, আর স্বরাগম মানে বারবার আমি বলছি স্বরের আগমন, স্বরের আগমন, স্বরের আগমন। তার মানে হচ্ছে অন্তঃস্বরাগম মানে হচ্ছে শেষে স্বরের আগমন। অন্তঃস্বরাগম মানে কি? শেষে স্বরের আগমন। যেমন বেঞ্চ, বেঞ্চ, বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চি, চার থেকে চারি। এখানে দেখেন বেঞ্চকে যখন বেঞ্চ থেকে বেঞ্চে, এখানে শেষে স্বরের আগমন ঘটেছে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার, এখানে তো রস্বইকার দেখছি আগে, এখানেও তো রস্বইকার আগে, শেষে কিভাবে হলো? আসলে এখানে উচ্চারণটাই হচ্ছে প্রধান। রস্বইকার আছে আগে কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু পরে। যেমন এখানে প্রথমে কি আছে? চ আছে, তারপরে কি আছে? তারপরে তারপরে আছে হচ্ছে আ, তারপরে আছে কি? র, এরপর শেষে ই আছে। ঠিক আছে, তাহলে শেষে স্বরের আগমন। বেঞ্চিও, এখানে কিন্তু শেষে স্বরের আগমন ঘটেছে। বেঞ্চ থেকে বেঞ্চি, চার থেকে চারি। কথা ক্লিয়ার? তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে বলে অন্তঃস্বরাগম। বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? বুঝতে পারলে ইয়েস বলেন। আর সবাই শেয়ার করে দেন, ব্যাপকভাবে শেয়ার করেন। আর আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বন্ধুরা এই লাইভ ক্লাসটি দেখলেও তারা উপকৃত হবে। সবাই সবাইকে সহযোগিতা করেন প্লিজ। সবাই শেয়ার করে দেন, ব্যাপকভাবে শেয়ার করে দেন। আজকে এই ধ্বনির পরিবর্তনের ক্লাসটি আমি একদম সহজ করে আমি পড়াবো আপনাদের, যাতে এই টপিক থেকে আর কোনো সমস্যা না থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা তো 9, 10, 11, 12 পড়ে আসছেন। যখন 9-10 ব্যাকরণ বই পড়েছেন তখন কিন্তু আপনাদের কাছে এই টপিকটি সবচেয়ে জটিল কঠিন মনে হয়েছে, কিন্তু আজকে দেখেন একদম সহজ। আসলে এটা আমরা যতটা জটিল কঠিন মনে করি ঠিক তার উল্টো, এটা ততটাই সহজ
যদি আমরা এটা বুঝে বসতে এটা যদি আমরা বুঝে এটা যদি আমরা আত্মস্থ করতে পারি, বুঝে নিতে পারি, আমরা আত্মস্থ করতে পারি যদি, ঠিক আছে, সহজ করে যদি আত্মস্থ করতে পারি। এনিওয়ে, এবার আমরা শিখবো হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি 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 এই বানানটির কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছে, বিশেষ বিভিন্ন চাকরি পরীক্ষায় অপিনিহিতি সবগুলোতে রস্বীকার। এটা অ্যাপেনথেসিসের বাংলা করা হয়েছে অপিনিহিতি। সরি, একটু শুদ্ধ করে লিখি বানানটা, অপিনিহিতি। অপিনিহিতি অপিনিহিতি একটা আকার বেশি হয়ে গিয়েছিল। অপিনিহিতি অপিনিহিতি সবগুলোতে রস্বইকার। ইংরেজিতে এটাকে বলে অ্যাপেনথেসিস। এই শব্দটি প্রথম ব্যাকরণে ব্যবহার করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম এই অপিনিহিতি শব্দটি ব্যবহার করেন। অপিনিহিতি কাকে বলে? শব্দটি দেখে আপনাদের কাছে মনে হচ্ছে এইটা ডিফিনেশন বোধ হয় অনেক কঠিন, মনে রাখা কঠিন বা জটিল হতে পারে। আসলে একদম সহজ। আপনারা মনে রাখবেন যে পরের ইকার বা উকার, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে অথবা একটু লিখে নেন সবাই, সংযুক্ত ব্যঞ্জনের আগে, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে উকার বা ইকার এলে তখন তাকে অপিনিহিতি বলে। আমি সহজ করে বলে দিচ্ছি আপনাদের, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি উকার বা ইকার আসে তখন তাকে অপিনিহিতি বলে। তাহলে অপিনিহিতি ডেফিনেশনের দুটি অংশ, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি ইকার বা উকার আসে তখন তাকে কি বলে? অপিনিহিতি বলে। আমি এটা মুছে দিলাম, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন সবাই লেখেন খাতার মধ্যে, কোরিয়া থেকে কইরা, বলিয়া থেকে বইলা, চারি থেকে চাইর, সাধু থেকে সাউদ, বাক্য থেকে বাক্য, কাব্য থেকে কাব্য, গদ্য থেকে গদ্য। ঠিক আছে, এখানে দেখেন কোরিয়া, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো কি কি এখানে আছে। প্রথমে ক আছে, তারপরে র, তারপরে রস্বই, এরপরে অন্তঃস্থ, এরপরে হচ্ছে আ, তাই নয় কি?
এবার এটা বিশ্লেষণ বিশ্লেষণ করে দেখি। প্রথমে ক আছে, তারপরে রস্বই, তারপরে র এবং শেষে আ। এখানে লক্ষ্য করেন জয় র এর পরে রস্বই আর এখানে র এর আগে রস্বই এসে গেছে, তাহলে পরের ইকার আগে উচ্চারিত হয়েছে, যে কারণে এটা অপিনিহিতি হয়েছে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন প্রথমে আছে ব, তারপরে আছে ল, তারপরে রস্বই, তারপরে অন্তঃস্থ এবং আ, তাই না? আর এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে ব, তারপরে রস্বই, এরপর ল, এরপরে আ। এখানে লক্ষ্য করেন যে ল এর পরে রস্বই আর এখানে ল এর আগে রস্বই, তাহলে পরের ইকার কিন্তু আগে এসেছে, যে কারণে অপিনিহিতি হচ্ছে। হ্যাঁ, এমনি ভাবে আপনারা এখন বুঝেছেন নিশ্চয়। প্রথমে আছে চ, তারপরে আ, তারপরে র, তারপরে হচ্ছে ই, তাই না? প্রথমে চ, তারপর আ, র, ই। এরপরে এখানে কি আছে? এখানে প্রথমে চ, তারপরে সরেয়া, এরপরে রস্বই, এরপরে দেখেন র। এখানে লক্ষ্য করেন যে র এর পরে রস্বই আর এখানে র এর আগে রস্বই এসে গিয়েছে। এবার রস্যুর একটা উদাহরণ আমরা নিই। প্রথমে দন্তস্ব আছে, তারপরে সরেয়া, তারপরে হচ্ছে ধ, এরপরে হচ্ছে শেষে রস্য। সাধু, তাই না? ধুটা উচ্চারিত হচ্ছে। এপাশে দেখেন প্রথমে দন্তস্ব, তারপরে হচ্ছে সরেয়া, এরপরে রস্য, এরপরে হচ্ছে ধ। এখানে ধ এর পরে রস্য আর এখানে ধ এর আগে রস্য, তাহলে ইকার বা উকার আগে আসবে, তাহলে উকার এখানে কি আসছে? আগে এসে গেছে। এরপরে দেখেন এই যে এখানে এখানে সংযুক্ত বাক্য কোনটি? ক জ ফলা, তার আগে কি এসেছে? রস্বই এসেছে। এখানে সংযুক্ত ব্যঞ্জন ব জ ফলা, এখানে কি এসে গেছে? রস্বই এসে গিয়েছে। এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটা? গ জ ফলা, এখানে কি এসেছে? রস্বই এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত ব্যঞ্জনের আগে ইকার আসছে। অপিনিহিতি আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানান, ঠিক আছে? একটু কমেন্ট করেন আপনারা। অপিনিহিতি পরিষ্কার বুঝেছেন কিনা কমেন্ট করেন প্লিজ। বুঝতে পারলে সবাই ইয়েস বলেন। মুছে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যাব হচ্ছে অভিশ্রুতি। সবাই লেখেন অভিশ্রুতি। অভিশ্রুতি, অভিশ্রুতি, অভিশ্রুতি নাম দেখলে আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন একটি বিষয়, আসলে মোটেই কঠিন নয়। অভিশ্রুতিটা হচ্ছে অপিনিহিতির পরিবর্তিত রূপ। অপিনিহিতির পরিবর্তিত রূপ সাধারণত আমরা দেখতে পাই একটা চলিত রীতি আমাদের সামনে আসে আর কি। আমি প্রথমেই কিন্তু বলেছি এই ধ্বনির পরিবর্তন কোনো ভাষা বিজ্ঞানী করেননি, কোনো ব্যাকরণবিদও করেননি। ধ্বনির পরিবর্তন সাধারণ মানুষরা করেছে। সাধারণ মানুষরা কেন করেছে? তার কারণ হচ্ছে সহজ, যেটা মুখে খুব সহজে উচ্চারণ করা যায়, বা দেখা যাচ্ছে বলতে চেয়েছে একটা কিন্তু অসাবধানে আর একটা হয়ে গেছে, অথবা ভৌগোলিক কারণে উচ্চারণ করতে অসুবিধা হয়, বা দ্রুত বলার ক্ষেত্রে একরকম বলতে যায়, রিক্সা বলতে যায় কিন্তু রিস্কা হয়ে যায়। এইটার মধ্যেই আসলে ব্যাকরণবিদরা একটা ডিসিপ্লিন আবিষ্কার করেছে, এটাকে একটা সুশৃঙ্খলিত করেছে যে কিভাবে পরিবর্তনটা তাদের হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই ধ্বনি পরিবর্তনটা এসেছে। অভিশ্রুতির সবচেয়ে সহজ ডেফিনেশনটা হচ্ছে অপিনিহিতির পরিবর্তিত রূপটাই হচ্ছে অভিশ্রুতি। যেমন
কোরিয়া, কোরিয়া, কইরা, করে, বলিয়া, বলিয়া, বইলা, বইলা, বলে, ঠিক আছে, বলিয়া, বইলা, বলে, চারি, চারি, চাইর, চার, ঠিক আছে। এই যে এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে অভিশ্রুতি। এক সময় আমরা কোরিয়াকে কইরা বলেছি, এটা অনেকদিন শুনতে 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 এক সময় এটাকে আমরা আরো ছোট করে ফেলেছি, কি চলিত রীতিতে একটা পরিবর্তন করে ফেলেছি, এটাই হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি, হ্যাঁ 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 কমেন্ট এখনই দিবা। আমি চালাইতে থাকি, হ্যাঁ। এখন আমরা শিখবো হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ, অসমীকরণ। আপনারা সমীকরণ শব্দের সাথে খুব পরিচিত। সমীকরণ, গণিতে সমীকরণ আপনারা নিশ্চয় বোঝেন যে এক্স ইকুয়াল এক্স যদি থাকে তাহলে এটা সমীকরণ। আবার এখানে ওয়ান আছে, এখানে ওয়ান, এটাকে আমরা এখানে ওয়ান, এখানে এক্স, তাহলে এটা সমীকরণ নয়। আবার এখানে, এখানে, এখানে গরু, এখানেও, এখানেও গরু, এটা সমীকরণ। কিন্তু এখানে হচ্ছে পলাশ একটা ফুলের নাম, আর এখানে হচ্ছে, এখানে হচ্ছে কলম, তাহলে কিন্তু এটা সমীকরণ হলো না, অসমীকরণ হলো, তাই নয় কি? তাহলে অসমীকরণটা হচ্ছে একই স্বরের, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। যেমন আমরা যদি লিখি পট, 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 এটা সমীকরণ। কেন সমীকরণ? পট, পট একই রকমের, একই একই পরিমাপের দিক থেকে এটাকে আমরা পরিমাপও বলতে পারি, একই রকম পট, পট। কিন্তু অনেক সময় এই পট, পটকে আমরা কি বলে ফেলি? পটাপট বলি। পটা, পটাপট, পটাপট বলি। পটাপট বলাতে কি হলো? মাঝখানে একটা স্বরের আগমন ঘটলো, আ, আ, তাই না? তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে একটা স্বরের আগমন ঘটেছে, তাই না? পটপট থেকে পটাপট। এমনি ভাবে ফটফট, ফট, ফটফট, ফটফট, ফটফটকে আমরা বলি ফটাফট, ফটাফট, তাই না? আবার চট চটকে আমরা বলি চট, চট চটকে আমরা বলি চটাচট, চটা, চটাচট, চট চটকে আমরা বলি চটাচট, কটকটকে আমরা বলি কট, কটকটকে আমরা বলি কটাকট, কটকটকে আমরা বলি কটাকট। এই যে চারটা উদাহরণ আমরা নিয়েছি। আচ্ছা, জি, ক্লাসটি আপনারা ব্যাপকভাবে শেয়ার করেন, শেয়ার করেন, প্লিজ শেয়ার করেন।
তাহলে এখানে একই স্বরে পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে এই যে এখানে একটা আকার আসছে, এখানে বলেছে আকার আসছে, যেখানে একটা আকার এসেছে, এখানে আকার এসেছে, তাই না? তার মানে হচ্ছে এখানে আ এসেছে, আ আ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করেন সবাই। সবাই একটু কমেন্ট করেন প্লিজ, কমেন্ট করেন। তাহলে অসমীকরণ অসমীকরণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা শিখবো হচ্ছে স্বরসঙ্গতি। সবাই লেখেন, একটু খাতার মধ্যে লেখেন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিটা মূলত বাক্যের মাঝে যে স্বর থাকে, এই স্বর পূর্ববর্তী স্বর এবং পরবর্তী কোনো স্বরের প্রভাবে কিছুটা পরিবর্তন হয়। এটা আমরা প্রকারের ভেতর দিয়ে আমরা শিখে নেব স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতি হচ্ছে 4 প্রকার। পরাগত স্বরসঙ্গতি, লেখেন সবাই, পরাগত পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি। চলিত বাংলায় যাদের কাছে খাতা কলম আছে লিখে নেন। স্বরসঙ্গতি হচ্ছে 4 প্রকার: পরাগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য। অন্যান্য না কিন্তু, এটার বানান হচ্ছে এরকম, অন্যান্য, উচ্চারণটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। তারপরে 5 নম্বর হচ্ছে চলিত বাংলায় স্বরসঙ্গতি। সবাই লিখতে পেরেছেন কিনা একটু ইয়েস বলেন, সামনের দিকে আগাবো। ঠিক আছে? পরাগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি। আমরা প্রগতটাই প্রথমে শিখি, প্রগত, তারপর পরাগতটা শিখব। প্রগত স্বরসঙ্গতি হচ্ছে আদ্য স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন। আদ্য, আদ্য শব্দের অর্থ হচ্ছে আদি। আদ্য শব্দের অর্থ হচ্ছে আদি। আদি, আদ্য, আদ্য বা আদি, আদি, আদি বা পূর্বে, পূর্বের বা আগের। ঠিক আছে? আগের, বুঝিয়ে দিলাম। আদ্য স্বর মানে হচ্ছে আগের, আদির বা পূর্বের বা আগের, প্রথম। আদ্য স্বরের প্রভাবে অন্তঃস্বর যদি পরিবর্তন হয়, তাকে, এই 2 নম্বরটা আগে আমরা শিখিনি, প্রগত স্বরসঙ্গতি।
তখন সেটি কি হবে? প্রগত স্বরসঙ্গতি হবে। যেমন যেমন মূলা থেকে মূলো, তুলা থেকে তুলো, ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো, চুলা থেকে চুলো। ঠিক আছে? এখানে লক্ষ্য করেন যে আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন কিভাবে হচ্ছে। আদ্যস্বর এখানে কি? আদ্যস্বর হচ্ছে মো। এ দেখেন মো ঠিক আছে, লাটা লো হয়েছে। তো 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 ঠিক আছে, লা লো হয়েছে। ধু ধু ঠিক আছে, লা কি হয়েছে? লো হয়েছে। কু 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 ঠিক আছে, লা লো হয়ে গেছে। চু চু ঠিক আছে, লা লো হয়ে গেছে। তাহলে আগের স্বর ঠিকই আছে, মো ঠিকই আছে, কিন্তু লাটা লো হয়ে গেছে। প্রভাব বলতে এখানে বোঝানো হয়েছে যে পূর্বের স্বরটা ঠিক থাকবে, পরের স্বরটা পরিবর্তন হয়ে যাবে। আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর যদি পরিবর্তন হয় তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। আমরা এই 2 নম্বরটা আগে শিখে নিলাম, হ্যাঁ। এরপর 1 নম্বরটা আমরা শিখবো। আসলে সিরিয়ালটা এই প্রগতই প্রথমে আসবে, তারপরে পরাগত। অসুবিধা নাই। এবার আমরা পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতিটা, এইটার উদাহরণটা খুব কম আমরা ব্যবহার করেছি। আসলে আমি আবার আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন কোনো ব্যাকরণবিদ করেননি, কোনো ধ্বনি বিজ্ঞানী করেননি, কোনো ভাষা বিজ্ঞানী করেননি। বরং সাধারণ মানুষ কথা বলতে যে যে পরিবর্তন করে ফেলেছে সেইটার মধ্যে ব্যাকরণ একটা ডিসিপ্লিন আবিষ্কার করেছে। এটাই হচ্ছে ধ্বনি পরিবর্তনের মূল বিষয়। ঠিক আছে? এজন্য যেখানে যতটুকু প্রচলিত শব্দ আছে ততটুকুই আমাদেরকে নিতে হবে, কিন্তু আমরা ব্যাপকভাবে ইচ্ছে মতো বানিয়ে এখানে শব্দ দিতে পারবো না। বহুল প্রচলিত যে শব্দগুলো আছে আমরা পরিবর্তন করেছি সেইগুলোই কিন্তু আসবে। একটা জায়গায় 50টি উদাহরণ থাকতে পারে, আরেক যে 2টি উদাহরণও থাকতে পারে, বা একটি উদাহরণ থাকতে পারে। তা সেখানে আমরা অতটা পরিবর্তন করিনি কথা বলার ক্ষেত্রে। ঠিক আছে? পরাগতটা কি? যেমন দেশি থেকে দিশি, একটু বুঝে নেন। দেশি থেকে দিশি, এখানে দেখেন দেশি সি, এখানে যে অন্তঃস্বর, অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রগত স্বরসঙ্গতি যা, পরাগত স্বরসঙ্গতি ঠিক তার উল্টো। প্রগত স্বরসঙ্গতি আমরা কি বলেছি? যে আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। আর পরাগতটা হচ্ছে যে অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তন হবে। আর আদ্য মানে বুঝতেই পারছেন, বারবার বলছি, আদ্য মানে আদি, আদ্য মানে হচ্ছে আগে, আদ্য মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে? আর অন্ত মানে হচ্ছে শেষ। তাহলে এই দুটোর ডিফিনেশন একদম সহজ। প্রগত হচ্ছে আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন, আর পরাগত হচ্ছে অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর। তার উদাহরণ কিন্তু এই যে দিয়েছি, দেশি থেকে দিশি। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করেন, ইয়েস বলেন। ঠিক আছে? এবার আমরা শিখবো হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। লেখেন সবাই, মধ্যগত মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতিটা কি? মধ্যগত স্বরসঙ্গতি হচ্ছে আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মাঝের স্বর যদি পরিবর্তন হয় তাহলে তাকে কি বলে? মধ্যগত স্বরসঙ্গতি বলে। যেমন দেখেন বিলাতি, বিলাতি, বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি।
এখানে আদ্যস্বর এবং অন্তঃস্বর এই দুটোতেই কিন্তু ই আছে। এখানে আদ্যস্বরে কি আছে? আদ্যস্বরে ই আছে, অন্তঃস্বরে ই আছে, আর মাঝের স্বরে কি আছে? আ আছে। কিন্তু এখানে দেখেন, এখানে এই মাঝের এটাকে কি করে ফেলেছে? ই। তাহলে প্রথমেও ই, শেষেও ই, মাঝখানেও কিন্তু ই। প্রথমে ই, শেষে ই, মাঝখানে ই। অর্থাৎ আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মাঝের স্বর পরিবর্তন। এই কথার অর্থ হলো যে আদ্য এবং অন্তঃস্বর যা, মাঝখানে তা। এটাই হচ্ছে আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মাঝের স্বর পরিবর্তন। এবার সবাই লেখেন, মধ্যগত স্বরসঙ্গতি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। এবার আমরা শিখবো হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। এই যে দেখেন, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বরসঙ্গতিটা কেমন? অন্যান্য স্বরসঙ্গতিটা হচ্ছে আদ্য এবং অন্তঃস্বরের পারস্পরিক প্রভাবে উভয় পরিবর্তন হয়ে যাবে। যেমন মোজা থেকে মোজো, মোজা থেকে, মোজা থেকে মোজো, মোজা থেকে মোজো। এখানে কি হচ্ছে? এখানে ও আছে না, ওটা কি হয়েছে? উ হয়ে গেছে। আর আটা কি হয়েছে? আ, আ, আটা ও হয়ে গেছে। তাহলে উভয় পরিবর্তন হয়েছে। এখানে ও, এখানে উ। এই যে ওটা উ হয়েছে, আর এখানে যা জো হয়েছে, মানে আ ও হয়ে গেছে। আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে উভয় পরিবর্তন হয়ে যাওয়াকে অন্যান্য স্বরসঙ্গতি বলে। বুঝতে পেরেছেন কিনা? বুঝলে একটু কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। এবার আমরা শিখবো হচ্ছে চলিত বাংলায় স্বরসঙ্গতি। লেখেন সবাই, চলিত বাংলায়, চলিত বাংলায় স্বরসঙ্গতি। চলিত বাংলায় স্বরসঙ্গতিটা কি? চলিত বাংলায় স্বরসঙ্গতি হচ্ছে অনেক সময় আমরা সাধু রীতি থেকে চলিত রীতিতে যখন পরিবর্তন করি, তখন স্বরেরও কিছুটা পরিবর্তন হয়। এরূপ পরিবর্তন হওয়াকে চলিত বাংলায় স্বরসঙ্গতি বলে। যেমন ইচ্ছা, তাই না? ইচ্ছা, আমরা চলিত রীতিতে সাধারণত ইচ্ছাটা ইচ্ছে বানিয়ে ফেলি, ইচ্ছে বানিয়ে ফেলি, তাই না? ইচ্ছে বানিয়ে ফেলি। তাহলে এখানে কি হলো? এখানে আ, আটা ই হয়ে গেল, আ, সরি, আটা এ হয়ে গেল, আটা। এখানে আছে ইচ্ছে, ইচ্ছা থেকে, ইচ্ছা থেকে ইচ্ছে, এখানে আ এ হয়ে গেছে, আ এ হয়েছে। এই যে পরিবর্তন, ইচ্ছা থেকে ইচ্ছে। আবার মিলামিশা, 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 ঠিক আছে? মিলামিশা থেকে মেলামেশা, মেলা, মিলামিশা থেকে মেলা মেশা। এখানে দেখেন, মি, ইটা কি হয়েছে? ইটা এ হয়েছে। আবার এখানেও ই এ হয়েছে। অর্থাৎ সাধু রীতি থেকে চলিত রীতিতে যখন আমরা পরিবর্তন করি, তখন কিছুটা স্বরেরও পরিবর্তন ঘটে। এরও পরিবর্তন ঘটাকে চলিত বাংলায় স্বরসঙ্গতি বলে। আপনাদের মনে রাখতে হবে যে ইচ্ছে মতো আমরা কিন্তু এখানে উদাহরণ দিতে পারবো না। আবারও বলছি যে ধ্বনির পরিবর্তনে যে উদাহরণগুলো খুব প্রচলিত, সেই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। তার কারণ ভাষা বিজ্ঞানী বারবার এই কথাটি আপনাদের মনে করে দিচ্ছে যে কোনো ভাষা বিজ্ঞানী ধ্বনির পরিবর্তন করেননি, কোনো ধ্বনি বিজ্ঞানী এই ধ্বনির পরিবর্তন এটা করেননি, বা কোনো ব্যাকরণবিদও এই ধ্বনির পরিবর্তন করেননি। ধ্বনির পরিবর্তন করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কথা বলতে যে
ফস করে একটা বলতে বলে ফেলেছে, ইচ্ছাকে ইচ্ছে বলে ফেলেছে, টপ টপকে টপাটপ বলে ফেলেছে, ফটফটকে ফটাফট বলেছে, কটকটকে কটাকট বলেছে, স্কুলকে খুব আয়েস আয়েস করে ই স্কুল বলেছে, স্ত্রীকে খুব আয়েস করে ই স্ত্রী বলেছে, স্পর্ধাকে আয়েস করে ই আস্পর্ধা বলে ফেলেছে। ঠিক আছে? এইভাবে এই যে পরিবর্তন সাধারণ মানুষ তার সহজকরণের জন্য বা সুবিধার জন্য, আয়েশ করার জন্য বা ভৌগোলিক কোনো কারণে যে পরিবর্তন করে ফেলেছে, সেখান থেকেই আসলে এই ধ্বনির পরিবর্তনের বিষয়টি এসেছে। আর ভাষা বিজ্ঞানীরা, ব্যাকরণবিদরা বা ধ্বনি বিজ্ঞানীরা এখানে একটা ডিসিপ্লিন আবিষ্কার করেছেন। সেখান থেকে আমরা একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে, নবম দশম শ্রেণীর জন্য এটা সিলেক্ট করা হয়েছে। বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু ইয়েস বলেন। আমি এই ক্লাসের মাঝে আবারও আপনাদের বলছি, আপনারা ব্যাপকভাবে আজকের এই ক্লাসটি শেয়ার করেন। আজকের এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আপনার ক্লাসটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। এবার আমরা সম্প্রকর্ষ শিখবো। সম্প্রকর্ষ বা সরলোপ। সম্প্রকর্ষ বা সরলোপ। সম্প্রকর্ষ বা সরলোপ। এই সম্প্রকর্ষ বা সরলোপ হচ্ছে তিন প্রকার। সম্প্রকর্ষ বা সরলোপ হচ্ছে তিন প্রকার। লেখেন একটু, খাতা কলম তো আছে আপনাদের, সবাই একটু লিখে নেন। হ্যাঁ, আদি সরলোপ লেখেন সবাই একটু। আদি সরলোপ, আদি সরলোপ। 2 নম্বর লেখেন মধ্য সরলোপ, মধ্য সরলোপ। 3 নম্বর লেখেন অন্ত সরলোপ, অন্ত সরলোপ। আদি সরলোপ, মধ্য সরলোপ, অন্ত সরলোপ। প্রথমে আমরা আদি সরলোপটা শিখব। আদি সরলোপটা কি? আদি সরলোপ মানে, আদি মানে হচ্ছে আগে, সরলোপ মানে হচ্ছে স্বরের লোপ। আদি সরলোপ মানে হচ্ছে আগে স্বরের লোপ পাওয়া। আগে স্বরের লোপ পাওয়া। আদি সরলোপ মানে হচ্ছে আগে স্বরের লোপ পাওয়া। কিভাবে আগে স্বরের লোপ পেল একটু উদাহরণ দেন। আলাবো, আলাবো, এই শব্দটি প্রথমে আলাবু ছিল, কিন্তু কিছুকাল এটাকে বলা হয়েছে লাবু, লাবু। এরপর এটা আমরা সাধের লাউ বানিয়েছি, তাই না? আজকে যে আমরা সাধের লাউ খাই, সেটা কিন্তু এর আগে ছিল লাবু, তার আগে ছিল আলাবো। এই সাধারণ মানুষ এটা পরিবর্তন করে ফেলেছে। ভাষা বিজ্ঞানী মনে করেছে এটা সাধারণ মানুষরাই পরিবর্তন করেছে। আলাবু, লাবু, লাউ। এই যে এখানে দেখেন আ আছে, বাট এখানে এসে আর আ, এখানে এসে আর আ নেই। এই যে আটা এখানে আর নেই, এই জন্য আগে স্বরের লোপ পেয়েছে। আদি স্বরলোপ, অর্থাৎ আগে স্বরের লোপ পাওয়া। ঠিক আছে, এবার আমরা মধ্য স্বরলোপ শিখবো। 2 নম্বর মধ্য স্বরলোপ। সবাই একটু লেখেন মধ্য, মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপটা হচ্ছে, মধ্য স্বরলোপ মানে সবাই বুঝতেই পারছেন, মাঝে স্বরের লোপ পাওয়া। কিভাবে মাঝে স্বরের লোপ পায়? যেমন সুবর্ণ, তাই না? সুবর্ণ কি হলো? সুবর্ণ যখন স্বর্ণ হয়ে গেল, সুবর্ণ। একসময় এটাকে সুবর্ণই আমরা বলেছি, তারপরে আমাদের সুবিধার জন্য এটাকে আমরা স্বর্ণ বলেছি। তো সুবর্ণটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে কি পাবো? এখানে প্রথমে দন্তস্ব পাবো, তারপরে রস্যু পাবো, তারপরে ব পাবো, তারপরে র পাবো,
এরপরে আমরা মূর্ধন্য পাবো, তাই নয় কি? এবার এইটা যদি আমরা বিশ্লেষণ করি এই স্বর্ণ, তাহলে প্রথমে দন্তস্ব, তারপরে হচ্ছে ব, তারপরে র, এরপরে মূর্ধন্য। এই যে মাঝখানে যে উ ছিল, এই উটা দেখেন এখানে কিন্তু আর নেই, নেই, তাই না? এই যে নেই, এই জন্য মধ্য স্বরলোপ, অর্থাৎ মাঝখান থেকে স্বরের লোপ পেয়েছে, মাঝখান থেকে আর এটা নাই, উধাও হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে সবাই ইয়েস বলেন, একটু ইয়েস বলেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন প্লিজ। ঠিক আছে, এবার আমরা সম্প্রকর্ষের 3 নম্বর প্রকারটা হচ্ছে অন্তঃস্বরলোপ। অন্ত অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ মানে কি? অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষে স্বরের লোপ পাওয়া। যেমন চারি থেকে 4, সন্ধ্যা থেকে সাঁঝ, সাঁঝ, সন্ধ্যা থেকে সাঁঝ, তাই না? এখানে 4 দেখেন অন্তঃস্বরলোপ। এখানে কিন্তু এখানে যে ই, এটা বিশ্লেষণ করলে আমরা কি পাবো? আগে আছে চ, তারপরে কি আছে আ, তারপরে কি আছে র, তারপরে কি আছে রস্বই। বারবার কিন্তু বলছি রস্বইকার এবং একার থাকে আগে, কিন্তু উচ্চারণ হয় পরে। যেমন চ, চ, চারি, এটা আ হবে। চ আর র ই, চারি, 4 থেকে 4, তাই নয় কি? কিন্তু এখানে দেখেন প্রথমে চ, তারপরে আ, তারপরে র, মাঝ শেষে যে ই কিন্তু আর নেই, তাই নয় কি? যে কারণে এটা কি হয়েছে? অন্তঃস্বরলোপ হয়েছে। সন্ধ্যা থেকে সাঁঝ, এই যে সন্ধ্যা থেকে সাঁঝ হয়েছে, এখানে আ আছে, বাট এখানে আ কিন্তু আর নেই, যে কারণে এটি কি হয়েছে? অন্তঃস্বরলোপ হয়েছে। সাঁঝ কেন হলো? সাঁঝ কেন, চন্দ্রবিন্দু কেন হয়? কে বলতে পারেন? একটু কমেন্ট করেন তো, একটু হিন্টস দে আপনাদের, যে তার কেন হয়েছে, তার কেন হয়েছে, তারের চন্দ্রবিন্দু কেন দেয়া হয়েছে, একটু বলেন সবাই। তারে কেন চন্দ্রবিন্দু, এই যে আমি যে তার লিখলাম, উপরে চন্দ্রবিন্দু কেন? একটু কারণ বলেন তো, একটু কমেন্ট করেন সবাই, প্লিজ কমেন্ট করেন সবাই। আর একটু এই ফাঁকে একটু শেয়ার করে দেন সবাই, কেউ বাদ থাকবে না, সবাই শেয়ার করে দেন প্লিজ। তারে চন্দ্রবিন্দু কেন একটু বলেন সবাই। আমি যে তার লিখেছি, এখানে চন্দ্রবিন্দু কেন? চন্দ্রবিন্দু কেন লেখেন, আমি অপেক্ষা করছি কিন্তু। তারে চন্দ্রবিন্দু, তার লিখেছি, এখানে চন্দ্রবিন্দু কেন? এখানে চন্দ্রবিন্দু কেন? হ্যাঁ, অনেকে বলছেন যে তারে চন্দ্রবিন্দু হচ্ছে সম্মান সূচক। তাহলে তাহলে ইঁদুর, এটা কেমন সম্মান সূচক বলেন? ইঁদুর, ইঁদুর, এটা কেমন সম্মান সূচক? ইঁদুর, তাই না? আসলে বিষয়টা হচ্ছে তারে চন্দ্রবিন্দু আগেই সম্মান দেয়া হয়েছে, তিনি থেকে তার, অর্থাৎ এখানে দন্তন্য বিদায় নিয়েছে। সাধারণভাবে আমি বলি, ভাষা বিজ্ঞানের থেকে আমি বলছি না, সাধারণভাবে এই উদাহরণটা দিচ্ছি, কিন্তু ব্যাকরণিক ব্যাকরণিক একটা ব্যাখ্যা আর ভাষা বিজ্ঞানের ব্যাখ্যা কিন্তু দুটা দুই রকম হয়। আমরা যে লেভেলটায় পড়াই, না, যে লেভেলটায় পড়াই বলতে আমাদের সামনে যারা পড়তে আসে, ব্যাকরণ পড়তে আসে, আমরা তাদেরকে 9, 10, 11, 12 এটা বেস ধরায়, কিন্তু বেস ধরে আমাদের পড়তে হয়। কিন্তু ভাষা বিজ্ঞানের উচ্চতর ব্যাকরণ বা ভাষা বিজ্ঞানের যে সায়েন্টিফিক ব্যাখ্যা, সেটা প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে। আহ, সেইটাকে বেস করে কিন্তু আমরা পড়তে পারবো না। তাতে আমাদের দেখা যাবে যে বিসিএস
যে কোশ্চেনটা হয় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো হয় সেগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য সহজ করে আমি বলি আপনাদের যে নাসিক্য ধ্বনি যদি আমরা ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটি সাধারণভাবে বলা হয়। এই পাঁচটির যে কোনো একটি যদি বিদায় নেয় তাহলে সে বলে যে ভাই আমি তো চলে গেলাম, স্মৃতি হিসেবে চন্দ্রবিন্দু রেখে যায়। এই যে দন্তন্য বিদায় নিল, রেখে গিয়ে গেল চন্দ্রবিন্দু। এটা ছিল হচ্ছে ইন্দুর। আর আসলে কি ছিল? ইন্দুর। এই যে ইন্দুর, দন্তন্য বিদায় নিয়েছে, রেখে গেল চন্দ্রবিন্দু। তারপরে হচ্ছে সিন্দুর, তাই না? সিন্দুর আপনারা চেনেন, মাথায় সিন্দুর, 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 তাই না? সিন্দুর, সিন্দুর, এখানে চন্দ্রবিন্দু হবে সিঁদুর, সিঁদুর। এই যে চন্দ্রবিন্দু, দন্তন্য বিদায় নিয়েছে, রেখে গেল চন্দ্রবিন্দু। যেমন খান, কয়েকটা দন্তনা খান, ঠিক আছে, খান লিখেছেন, বাট যখন খা সংক্ষেপ করি তখন এখানে চন্দ্রবিন্দু হবে খান। সন্ধ্যা, এই যে সন্ধ্যা, একটু আগে উদাহরণ দিয়েছিলাম সন্ধ্যা, এই যে সন্ধ্যা, 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 তাই না? সন্ধ্যা, এখানে সাঁঝ, সাঁঝ, দন্তন্য বিদায় নিল, রেখে গেল চন্দ্রবিন্দু। এমনি ভাবে বঙ্কিম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম মানে কি? বাঁকা। এই যে বিদায় গেল, বিদায় নিল, এলো চন্দ্রবিন্দু। এরপরে পঞ্চ, পঞ্চ, তাই না? পঞ্চ, এখানে পঞ্চ কি আছে? পঞ্চ, এখানে কি কি বর্ণ আছে? এখানে বর্ণ আছে ক আর চ। তো পঞ্চকে যখন আমরা এই যে যেমন লিখছে, তার মানে হচ্ছে ইয় বিদায় নিচ্ছে, রেখে যাচ্ছে চন্দ্রবিন্দু। আর এক কথায় নাসিক্য ধ্বনি বলতে আমরা যা বুঝি, তা যখন বিদায় নেয় তখন রেখে যায় হচ্ছে চন্দ্রবিন্দু। ঠিক আছে? সন্ধ্যা থেকে সাঁঝ। ওকে, চন্দ্রবিন্দুর কারণ বলে দিলাম। এবার আমরা সম্প্রকর্ষ আমরা শিখেছি, এবার আমরা সামনের দিকে আগাবো। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন, কমেন্ট করেন। কমেন্ট করেন সবাই একটু। এবার আমরা শিখবো হচ্ছে বিষমীভবন। বিষমী, বিষমীভবন, বিষমীভবন, বিষমীভবনটা হচ্ছে পাশাপাশি দুটি সমবর্ণের একটির পরিবর্তন হওয়াকে বিষমীভবন বলে। যেমন শরীর, শরীর, পাশাপাশি দুটি সমবর্ণ, পাশাপাশি দুটি সমবর্ণ র, র, এর একটি পরিবর্তন হবে, একটি পরিবর্তন হবে। যেমন শরীর, শরীর, এটি কি কোনো ভাষা বিজ্ঞানী করেছেন? কোনো ব্যাকরণবিদ করেছেন? না, সাধারণ মানুষ, সাধারণ, একদম সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ বা বয়স্ক লোক, আমাদের দাদি নানিরা, তারা শরীরকে বলে ফেলেছে এক সময় শরীর, তাই না? এবং লাল, লাল, এটাকে বলেছে নাল। এটা কিন্তু একটা ভৌগোলিক কারণও থাকতে পারে। লালটা যখন নাল হয়, লালটাকে যখন নাল বলেছে, এটার একটা ভৌগোলিক কারণ থাকতে পারে। অনেকেই অনেক চেষ্টা করেও লাল বলানো যায় না, তারা নাল বলে ফেলে। ঠিক আছে? তাহলে শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এটি হচ্ছে বিষমীভবনের, বিষমীভবনের উদাহরণ। কারণ পাশাপাশি দুটি সমবর্ণের একটির পরিবর্তন ঘটেছে, যে কারণে এটি বিষমীভবন হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? বুঝলে ইয়েস বলেন, সামনের দিকে আগাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন।
এবার লেখেন দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনটা কখন হয় একটু বুঝে নেন। কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য ব্যঞ্জনের দুইবার উচ্চারণ হওয়াকে বা উচ্চারিত হওয়াকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন আমরা অনেক সময় বলি সকাল, তাই না? সকালকে বলি সকাল। খুব সকালে চলে এসো, খুব সকালে চলে এসো, মানে সকালে জোর দেওয়ার জন্য সকাল। সকাল, হ্যাঁ, সকালে চলে এসো না বলে সকালে চলে এসো, কোনো বিষয় আমরা জোর দেওয়ার জন্য বলি। এরপরে হচ্ছে পাকা। পাকা, পাকা, পাকাকে আমরা অনেক সময় বলি পাক্কা। ঠিক আছে? পাক্কা ফল, বা অনেক সময় বলি পাক্কা চোর আরকি। মানে সেরকম এক্সপার্ট চোর আরকি। চোর পাক্কা চোর। পাকাকে আমরা তখন বলি পাক্কা চোর। সকালকে আমরা বলি সকাল। আবার সবাই, সবাই। অনেক সময় আমরা জোর দেওয়ার জন্য বলি, কথায় জোর দেওয়ার জন্য ব্যঞ্জনে ২ বার উচ্চারণ করে বলি যে সব্বাই বসুন। ঠিক আছে? সব্বাই বসুন। সব্বাই, সব্বাই। ঠিক আছে? তাহলে কোন বিষয়ে জোর দেওয়ার জন্য ব্যঞ্জনের ২ বার উচ্চারণ হওয়াকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। সক্কাল ২ বার উচ্চারিত হচ্ছে, পাক্কা ক ২ বার উচ্চারিত হচ্ছে, সব্বাই ব ২ বার উচ্চারিত হচ্ছে। বুঝেছেন কিনা? ইয়েস বললে সামনের দিকে আগাবো। ঠিক আছে? বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এবার লেখেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি আমরা শিখব। ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতিটা কি? অনেক সময় আমরা শব্দ উচ্চারণ করতে যেয়ে আহ, মানে ব্যঞ্জনের পরিবর্তন করে ফেলি। এমন পরিবর্তন করে আহ, করি যে একটি ব্যঞ্জনের জায়গায় আরেকটি ব্যঞ্জন এসে যায়। যেমন আমরা আহ কবাট, কবাট উচ্চারণের ক্ষেত্রে কবাটটাকে কপাট বলে ফেলি। কপাট, কপাট বলি। বা ধাইমাকে আমরা দাইমা বলি। ধাইমাকে আমরা ধর কাছে দ বলি। ঠিক আছে? এই যে পরিবর্তনগুলো করি, ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে একটি ব্যঞ্জন চলে যাবে, আরেকটি ব্যঞ্জন সেখানে আসবে আর কি। ঠিক আছে? এটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। প্লিজ সবাই কমেন্ট করেন। ঠিক আছে? এবার আমরা শিখব ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন এটা সবাই খাতার মধ্যে লেখেন। ব্যঞ্জন বিকৃতি হয়েছে ধ্বনি বিপর্যয়। জি, জি হয়েছে এটা ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়টা হচ্ছে কখনো কখনো ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করে উচ্চারিত হয়। ঠিক আছে? স্থান পরিবর্তন করে উচ্চারিত হয়। যেমন রিক্সা। রিক্সা যদি আমরা এভাবে লিখি, কিন্তু উদাহরণটা বোঝার জন্য আমরা একটু একটু ভেঙে লিখবো। রিক্সা, রিক্সা একটু ভেঙে লিখবো। কথা বুঝেন কিন্তু। রিক্সাটা সাধারণত প্রচলিত আমরা এভাবে লিখি, অসুবিধা নাই। আবার রিক্সা বানান অনেক লেখকই কিন্তু রিক্সা বানানটা এভাবে লিখেছেন, এটাও শুদ্ধ। রিক্সা এভাবে প্রচলিত আছে রিক্সা বানানটা। কিন্তু এটাও অনেক লেখকই এভাবে রিক্সা লেখে। কিন্তু আমাদের
একাডেমি পাঠ্য বই রিক্সাটা এভাবে লেখা আছে, ঠিক আছে, রিক্সা। কিন্তু এখন আমরা বোঝার জন্য শব্দটি আমরা একটু ভেঙে লিখবো। হ্যাঁ, ভেঙে লিখবো। কেমন করে লিখবো? রিক্সা, এই যে রিক্সা, রিক্সা লিখলাম, তাই না? রিক্সাকে ফস করে আমরা বলে দিলাম রিস্কা, 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 এই দেখেন রিস্কা, তাই না? তাহলে কি হলো? একদম এটা উদাহরণই আপনাকে ডিফিনেশন শেখাবে, উদাহরণই আপনাকে সংজ্ঞা দেয়। এখানে আপনাকে ঝুলে ঝুলে মুখস্থ করার কিছু নেই। এখানে দেখেন কি ঘটনা ঘটেছে, দুটি ব্যঞ্জন তার স্থান পরিবর্তন করে উচ্চারিত হয়েছে। কর জায়গায় দন্তস্ব, দন্তস্ব জায়গায় ক, পরিষ্কার কথা, ঠিক আছে? এমনি ভাবে বাক্স, বাক্সটা আমরা বাক্সটা আমরা এভাবে লিখি, কিন্তু বোঝার জন্য আমরা একটু ভেঙে লিখবো বাক্স। এই যে আহ, বাক্স একটু ভেঙে লিখবো, বাক্স, বাক্স আমরা ভেঙে লিখবো। বাক্সকে ফস করে আমরা বলে ফেলে, বাক্সকে ফস করে বলে ফেলে বাস্ক, বাক্সকে ফস করে আমরা কি বলি? বাস্ক, রিস্কা, বাস্ক, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু স্থান পরিবর্তন করে উচ্চারিত হচ্ছে। এই স্থান পরিবর্তন করে উচ্চারিত হওয়াকে কি বলে? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় আপনারা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন, আমি সামনের দিকে আগাবো। বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতিটা হচ্ছে কি, যে কোনো ব্যঞ্জন সেখান থেকে পড়ে যাবে, তাকে তার পরিবর্তে যারা একটা কিছু আসবে তা কিন্তু না, সেখান থেকে পড়ে যাবে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। যেমন বড় দিদি, বড় দিদি কি আমরা ব্যঞ্জন চ্যুতি করে ফেলে অনেক সময় বড়দি, বড়দি, ছোট দিদি, ছোট দিদি, ছোট দিদি একই, বা ছোট দি, ছোট দি, ছোট দি, ঠিক আছে? বা বড় দাদা, বা বড় দাদা, বড়দা, ঠিক আছে? এই যে শেষে এই যে দ, দ, এটা কি হয়েছে? চ্যুতি ঘটেছে, যে কারণে এটা কি হয়েছে? ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি মানে এটার পরিবর্তে আর কিছু আসবে না, একদম চলে যাবে, সেটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ঠিক আছে, এবার আমি আপনাদের শেখাবো হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি, অন্তর্হতি, অন্তর্হতি মানে কি? অন্তর আহত হয়েছে যার, অন্তর আহত হয়েছে, অন্তর আহত হয়েছে যার। অন্তর্হতি মানে অন্তর কিভাবে আহত হয়? যেমন ফাল্গুন থেকে, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, এখানে যে মাঝখানে লটা ছিল, এই ল কিন্তু এখানে আর নেই, ঠিক আছে? অন্তর আহত হয়েছে, অর্থাৎ শব্দের মাঝে যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে, ওই সংযুক্ত ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জনের বিচ্যুতি ঘটবে, তখনই সেটি হবে হচ্ছে অন্তর্হতি। বুঝতে পেরেছেন কিনা? ইয়েস বললে সামনের দিকে আগাবো, ঠিক আছে? এবার লেখেন রকার লোপ, রকার লোপ, রকার লোপ। কিভাবে রকার লোপ ঘটে? অনেক সময় আমরা উচ্চারণ করতে গিয়ে র উচ্চারণ করি না। যেমন মারলো, আমরা ফস করে বলে ফেলি মারলো না বলে মারলো বলে, মারলো, হ্যাঁ মারলো। তারপরে করতে, এটা আমরা ফস করে বলি করতে, ঠিক আছে? করতে। তাহলে এখানে এই যে রয়ের লোপ পেয়েছে, এই লোপ পাওয়াকেই হচ্ছে রকার লোপ বলে। একদম সহজ ডেফিনেশন এটা, যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝ থেকে অনেক সময় আমরা র লোপ করে ফেলে,
এই র লোপ কে বলা হয় রকার লোপ। এবার আমরা শিখবো হচ্ছে হকার লোপ। হকার লোপ দিয়ে শেষ করব। তার আগে সর্বশেষ আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করছেন, মনোযোগ দিয়ে করছেন, তারা আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদের সুযোগ করে দেন, ক্লাসটি করার সুযোগ করে দেন। আর হচ্ছে নিয়মিত তো আমাদের লাইভ চলছে। গতকালকে কিন্তু সাহিত্যের ক্লাস ছিল, আজকে ব্যাকরণের ক্লাস। এভাবে পাল্টাপাল্টি ক্লাসগুলো চলতে থাকবে। একদিন সাহিত্য, একদিন ব্যাকরণ ক্লাস চলতে থাকবে। আগামীকালকে কিন্তু একই টাইমে এই লাইভ ক্লাসটি হবে। আপনারা লাইক কমেন্ট করে রাখেন যাতে লাইভটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মানে সাথে সাথে ভেসে ওঠে। ঠিক আছে, সবাই আপনারা লাইক কমেন্ট করেন, শেয়ার করেন প্লিজ প্লিজ। আমরা এখন শিখব হকার লোপ। হকার লোপ, হকার লোপ, হকার লোপটা কি? অনেক সময় উচ্চারণের সময় আমরা কি করি? হ উচ্চারণ করি না। এই হ উচ্চারণ না করাটাকেই বলে হকার লোপ। যেমন আমরা আল্লাহ, তাই না? আল্লাহ, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় আল্লাহকে বলে ফেলেছে কি আল্লাহ। তারপরে শাহ, শাহ কে বলেছে হচ্ছে শাহ। এই যে পরিবর্তন গুলো করেছে, এর পরিবর্তন করাকে কি বলে? হকার লোপ বলে। ঠিক আছে, আজকের যারা আজকের এই লাইভ ক্লাসে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ কনফিডেন্সের কেন্দ্রীয় যে কেন্দ্র, হ্যাঁ, ফার্মগেট এবং আমাদের যে শাখাগুলো রয়েছে ঢাকা, বিভিন্ন জায়গায় যে শাখাগুলো রয়েছে, আপনার ভর্তির জন্য এখানে যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা অফলাইনে ভর্তি হতে পারবেন, অনলাইনে ভর্তি হতে পারবেন। অফলাইন অনলাইন দুটোই আমাদের নিয়মিত ক্লাস হয়ে থাকে। প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা শিক্ষক রয়েছে। সবাই কিন্তু সাবজেক্টে কিন্তু এক্সপার্ট টিচার এখানে। সুতরাং আপনারা ভর্তি হতে চাইলে এখন একটা বিশেষ অফারও চলছে। এই অফারে ভর্তি হতে চাইলে এখানে যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে এক্ষুনি আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকে এখন আপনি বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবেন। এখনই কল করতে পারবেন, কল দিয়ে যোগাযোগ করে বুকিং দিয়ে ভর্তি কমপ্লিট করতে পারবেন। আগামীকালকে এসে ভর্তি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।